চিঠি দুটো সযত্নে রেখে বই খাতা উল্টা পাল্টা করছিল ফুল। তখনই দরজায় কড়াঘাত হলো। ফুল জানে তার সৎমা দরজা ধাক্কাচ্ছে সারাদিনের হিসাব নিকাশ করতে। ফুল দরজায় খুললো না। কিছুক্ষণ পর মনে পড়লো লিপি বাড়িই নেই। দরজায় আরো জোরে করাঘাত করতে লাগলো। পরিধানের শাড়ি ঠিক করে ফুল দরজা খুলে দিল। শুভ ফুলকে দেখে অবাক হয়ে বলল, বাহ, শাড়ি পরেছো, শাড়িতে তোমাকে দারুণ লাগছে। ভর সন্ধ্যায় শুভকে দেখে যতটা না চমকালো তার চেয়ে বেশি লজ্জা পেল শুভর মুখ নিঃসৃত প্রশংসা শুনে। ফুলকে নুয়ে যেতে দেখে শুভ বলল, লজ্জা পেয়েছো? অবশ্য লজ্জা পেলেও তোমাকে দারুণ লাগে। ফুলের মনে হলো শুভর সোজা সাপটা কোনো রোগ আছে, ইনিয়ে মিনিয়ে কথা বলতেই পারে না। অথচ প্রথম 2 দিন বাবু কিভাবে বাবু হয়েছিল। ফুল বলল, এই সময়ে আসলে যে? বলছি, তার আগে দরজাটা আটকে দাও তো। দুরু দুরু কাঁপছে ফুলের অন্তর। দরজা আটকাতে বলছে কেন? ফুলের তখন নজর গেল শুভর হাতের ব্যাগের দিকে। তখন মনে প্রশ্ন জাগলো, শুভ কি এখানেই থেকে যাবে? ফুল দরজা আটকাতে গেল। শুভ বলল, শোনো, একটু জোরে শব্দ করে আটকাবে, বুঝেছো? ফুল শুভর কথা শুনলই না। আস্তে দরজা আটকালো। শুভ হাতের ব্যাগ বিছানায় রেখে কোমরে হাত রেখে দাঁড়িয়ে বলল, এখনই স্বামীর কথা অমান্য করছো, বাকি জীবন তো পড়েই আছে। ফুল মিনমিন সুরে উত্তর দিল, এই রে, বাবা আছে, কি যে করবে তাই। বাইরে তো ভাইয়া আছে, আঙ্কেলকে তো দেখলাম না। তাছাড়া ভাইয়াকে দেখানোর জন্যই তো শব্দ করে আটকাতে বললাম। ফুলের চোখ জোড়া বড় হয়ে এলো। স্যারও এসেছেন, কি ভাববেন? আগে বললে কি হতো? ফুল গলার স্বর উঁচু করেই বলল, কাজটা করা ঠিক হবে? শুভ ব্যাগের চেন খুলতে খুলতেই বলল, আরে রাখো তোমার ঠিক ভুল। ভাবি যখন আমাদের বাড়ি প্রথম এসেছিল, ভাইয়া একই কাজ করেছিল। আমার মনে হয়েছিল আমাকে দেখিয়ে কাজটা করেছে, তাই আমিও একই কাজ করলাম। শোধবোধ। ফুল হাসবে নাকি কাঁদবে বুঝতেই পারছে না। এই যে বাবু, সত্যি সত্যি বাবু, কথাও ব্যবহারেও বোঝাই যাচ্ছে। ফুল ভাবলো দরজা খুলেই দিই, বড়রা কি ভাববে। আমি দরজা খুলে দিই। কথাটা বলেই ফুল দরজা খুলতে যাবে, অমনি শুভ ফুলের হাত চেপে ধরলো। ধরার সাথে সাথেই আবারও ছেড়ে দিল। ফুলকে বাধা দিয়ে বলল, যেও না, ভাইয়া কিছু মনে করবে না। বসো, তোমাকে কিছু দেখাই। ফুল লজ্জায় পেল। শুভর কথা মতো পাশেই বসলো। ফুল ব্যাগ থেকে একটা একটা করে 3 পিস ফুলের সামনে রেখে বলতে শুরু করলো, বুঝলে, মা আমাকে পাগল করে ফেলবে। পড়তে বসেও শান্তি দিল না, বলল আমার বৌমার জিনিসপত্র আজই দিয়ে আসতে হবে। এত পাগল হলে চলবে বলো? আমরাও তো আছি, আমাদের জন্য একটু চিন্তা করতে পারে না? তুই জানো আমার এখন তোমার উপর হিংসা হচ্ছে, মায়ের আদরেও ভাগ বসানোর জন্য হিংসা। পাগলদের প্রলেপনে হয়তো থামাথামির কোনো অপশনই নাই। শুভ তো কথা শুরু করলে পাগলদের মতোই বলতেই থাকে। ফুল হিহি করে হাসতে শুরু করলো। কিছু সময়ের জন্য তার মধ্যেই চঞ্চলতা চলে আসলো যেন। শুভ ফুলের হাসির দিকে তাকিয়ে বলল, তোমাকে হাসলে খুব সুন্দর লাগে। হাসির পরিবর্তে লাজ ভর করলো সর্বাঙ্গে। ফুল বলল, স্যার কি করছে দেখে আসি। শুভ বলল, দরকার নেই, তুমি আমার পাশে বসো, দেখি সন্ধ্যা থেকে কি কি পড়েছো। কাপড় একপাশে রেখে ফুলের বই খাতার সঙ্গে গল্প জুড়ল। ফুল নিষ্পলক চেয়ে শুভকে দেখতেই লাগলো। ফুল মনে মনেই বলতে লাগলো, কে বলবে তুমি স্বামী? আমার তো মনে হয় তুমি আস্ত বড় আসামি। ফুলকে নিয়েই শুভ পাক্কা 1 ঘন্টা পর বের হলো। আদিল তখন মুঠো ফোন নাড়াচাড়ায় ব্যস্ত ছিল। লিপি বাড়িনি। ফুলের শাশুড়ি চলে যাওয়ার পর পরই চলে গেছে। দূর সম্পর্কের আত্মীয়দের মেয়ে হয়েছে, আজ রাতে ফিরবেই না। ঘর থেকে বের হয়েই শুভ আদিলকে ভাইয়া বলিয়ে ডাকলো। শুভকে আদিল অভিনন্দন জানালো, কিন্তু নিজের স্টাইলে। শুভর দিকে কটমট চোখে তাকালো। ফুল মুখে সালাম জানিয়ে দাঁড়িয়েই রইল। আদিল ফুলের উদ্দেশ্যে বলল, কেমন আছো ফুল? ফুল নিচু সুরে উত্তর দিল, ভালো আছি স্যার। আমাকে স্যার ডাকতে হবে না, ভাইয়া ডাকবে। আদিল শুভকে উদ্দেশ্য করে বলল, ফ্যান কি নিজের সাথে নিয়ে যাবি বলে এনেছিস? শুভ জিব্বা কাটল। আদিলের উদ্দেশ্যে বলল, দেখলে, বউয়ের সাথে গল্প করতে করতে সব ভুলে যাই। হ্যাঁ, পৃথিবীতে আপনি একমাত্র ছোট বাবু, যাকে বাবু বয়সে বিয়ে দেওয়া হয়েছে। এখন গল্প তো একটু একটু করবেনই। ফুল মিনমিন সুরেই জানালো। এতক্ষণ আমাকে আইসিটি পড়াইছে। আদিল হুহা করেই হাসতে লাগলো। তার ছোট ভাইয়ের দৌড় এতটুকুই? আদিলকে দেখানোর জন্যই এত নাটক সাজানো?
আদিল শুভর হাতে ফ্যান দিয়ে একাকী ঘরে পাঠিয়ে দিল। শুভ যাওয়ার সময় ফুলকে নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আদিলই দিল না। তার সামনে চেয়ারে বসিয়ে জানালো সে ফুলের সাথে কথা বলবে। শুভ বেজার সুরে বিড়বিড় করলো, আজ ছোট বলে বড় ভাইয়ের উপর কথা বলতে পারি না। ফুল মনে মনে হাসলো, কিছু বললই না। শুভ চলে যেতেই আদিল ফুলকে যে প্রশ্নটি করলো সেটা হলো, তুমি কি এই বিয়েতে খুশি ফুল? ফুল মাথা নেড়িয়ে সম্মতি জানালো। আদিল পুনরায় বলল, আমি খোঁজ নিয়েছি, তোমার বাবা নেশা করে আর তোমার মা আসল মা না। এর থেকে ধারণা করা যায় তুমি তাদের কাছে সুখী না। এমনকি তোমার বাবা বিয়ের কথা বলায় এক পায়ে রাজি হয়ে গেল। শুভর বয়স কেমন, কি করে, এই সম্পর্কে কোনো খোঁজ নিল না। তোমার কাছে আমার একটি প্রশ্ন, তুমি কি এখানেই থাকতে চাও নাকি আমাদের সাথে থাকতে চাও? অবশ্য মা বলেছে তোমাকে আর সাগরিকাকে একসাথে ঘরে তুলবে। সাগরিকাকে চিনেছো? আমার স্ত্রী। ওর বিষয় আলাদা, তাকে 10 বছর পরও বাড়িতে উঠালে কিছুই হবে না। কিন্তু আমার চিন্তা হচ্ছে তোমার জন্য। সত্যি বলো তো, এখানে ঠিক আছো? ফুল কিচ্ছু বললই না। কি বলবে? সামনে বসে মানুষটি একদিকে তার শিক্ষক, অপরদিকে ভাসুর। ভাসুরের সামনে এত কথা বলা যায়? আদিল ফুলকে ভালোভাবেই লক্ষ্য করলো, মেয়েটা দ্বিধায় আছে, চোখ মুখে ভয় বিরাজ করছে। আদিল আবারও বলতে শুরু করলো, মায়ের কাছ থেকে শুনলাম তোমাকে নাকি বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল, তোমার বাবা মা না করে দিল। তাদের বক্তব্য তোমাকে আরো কিছুদিন তাদের কাছে রেখে দেবে। আমার মনে প্রশ্ন হলো, তারা নিশ্চয়ই তোমার ভালো চায় না। তুমি চলে গেলেই হয়তো বাঁচে, কিন্তু তারা তোমাকে আমাদের সাথে কেন পাঠাচ্ছে না? আদিলের প্রশ্নের উত্তর ফুল দিতেই পারল না। তার আগেই ফিরোজ মিয়া বাড়ি চলে আসে, একদম মাতাল অবস্থায়। আদিলকে দেখা মাত্রই হাত কপালে তুলে সালাম জানায়। বাবার কাজে ফুল ভীষণ লজ্জা পেল। অতিথিদের সামনে ফুলের নয়, ফুলের বাবার সম্মান ডুবে গেল। আদিল এক পলক লোকটার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো, ফুলের উদ্দেশ্যে বলল, চলো, শুভ কি করছে দেখে আসি। ফুল জানে আদিল কেন চলে যেতে চাচ্ছে। ফুলের ঘরে কিছু সময়ের মধ্যে একদম পরিবর্তন হয়ে গেছে। টেবিলের জায়গায় টেবিল নেই, বিছানার জায়গায় বিছানা নেই, আর নেই খাটের জায়গায় খাট। সবকিছু একসাথে করে শুভ ফ্যান লাগাচ্ছে। ফুলদের ফিরে আসতে দেখে বলল, দেখো ফুল, তোমার বর একাই 100। আদিলের ভ্রু যুগল কুঁচকে এলো। এই ছেলেটার বুদ্ধি শুদ্ধি কবে হবে কে জানে। বড় ভাইয়ের সামনে তো অন্তত পক্ষে লাগাম নিয়ন্ত্রণে রাখবে। কাজ শেষ হতেই শুভ বলল, এবার আমাদের চলে যেতে হবে। আমার পড়া শেখা হয়নি, তোমারও হয়নি। সব গোছগাছ করে পড়তে বসো। হ্যাঁ। আদিল ফিক করে হেসে ফেলল। শুভ কবে বড় হবে তাও ভাবতে লাগলো। ফুলদের বিয়ের পর এই প্রথম আদিল বাসায় এসেছে। খালি মুখে যেতে দেওয়া যায়ই না। শুভ এই পর্যন্ত কিছু খাইয়েনি। ফুল ইতস্ত বোধ করেই বলল, আপনাদের কিছু দেওয়া হয়নি, আপনারা বসুন, আমি কিছু নাস্তা নিয়ে আসি। আদিল নাকচ করলো, হাতের বন্ধনীতে তাকিয়ে বলল, খাওয়া দাওয়া সেটা পরে অনেক করা যাবে। শুনলে না, তোমার বরের পড়া শেষ হয়নি। তাছাড়া আমারও কিছু কাজ আছে। আর জোরাজুরি করলোই না। আদিল বিদায় নিয়ে আগেই ঘর ছাড়লো। শুভ পিছনেই ছিল। ঘর থেকে বের হয়েও ঝড়ের গতিতে ফিরে এলো। ফুলের হাতে এটি কাগজের টুকরো দিয়েই বলল, এটা রাখো, আর কাল আমার জন্য 2টা চিঠি লিখে নিয়ে আসবে। আমরা যতদিন বড় হচ্ছি না ততদিন এই চিঠির আদান প্রদান হবে। ফুলের কাছে মনে হলো শুভ মন ভালো করার ঔষধ। শুভর সাথে কথা বললে মনেই হয় না তারা কয়েকদিন আগেও অপরিচিতই ছিল। ফুল কাগজখানা হাতের মুঠোয় নিয়ে বাইরে বের হয়ে আসলো। দুয়ার পর্যন্ত এগিয়ে এসে ভাসুর এবং বরকে বিদায় দিয়ে ঘরে চলে গেল। দুঃখী ফুলের হিংসুটে বর বলছি, আজকে তোমার কাছে আসার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু যখন চলেই এসেছি যেতে ইচ্ছে করছে না। তুমি একটা কথা জানো ফুল, আমি না বিগত 24 ঘন্টা ধরে বাচাল হয়ে গেছি। এত কথা আমি জীবনেও বলিনি। তোমার সামনে আসলেই পেটের ভেতর মোচড় দিয়ে ওঠে, কথাগুলো আপনা আপনি দলা পাকিয়ে চলে আসে। হয়তো তুমি কম কথা বলো তাই। আজ বিকালে ভাবছিলাম তোমার ঘুমাতে কতই না কষ্ট হয়। বক্সি কাকাকে দিয়ে তাই বাজার থেকে পাখা কিনে আনালাম। বক্সি কাকাই আসতো, কিন্তু আমার চোখ জোড়া তোমাকে দেখতে চেয়েছিল। শুনো ফুল, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। চেহারায় আলাদা উজ্জ্বলতা চলে এসেছে। তোমার এই উজ্জ্বল মুখের হাসি আমি পছন্দ করেছি। আমি চাই তুমি নিজেকে সুখে রাখো। আমরা দূরে আছি বলে কষ্টে বুক ভাসাবো এই কথা দিব না। আমার কথা বোঝেছো তো? আজও তোমার টেবিলে বসে লিখছি, তবে আজ একটু
রেগে আছি। ভাইয়া তো ভাবির সাথে কথা বললে আমাকে আশেপাশে যেতে দেয় না, অথচ তোমার সাথে কি সুন্দর কথা বলেই যাচ্ছে। ছোট বলে আর পেতে শুনছি না। তুমি জানো তো আমার হিংসা হচ্ছে, ইচ্ছে করছে তোমার ঘরে সব এলোমেলো করে ফেলি। আমি করব, তোমার শাস্তি হবে, সব গুছিয়ে নিবে। আচ্ছা, পড়াশোনা শেষ করে তুমি যখন বড় হয়ে যাবে তখন কি আমার থেকেও লম্বা হয়ে যাবে? আমাদের ছোটবেলার বিয়ে তো, কত আজে বাজে চিন্তা মাথায় আসে। তুমি চিন্তা করো না, আমি আর হরলিক্স খাবো না, এইটুকু লম্বাই থাকবো, যেন মাথা তুলে আমাকে দেখতে পারো। অবশ্য তুমি তো আমাকে দেখোই না, তুমি কি বলতে পারবে আমার কোন গালে তিল আছে? তোমাকে বলেছিলাম অন্য নামে ডাকবো, কিন্তু আজও মনে হলো সময় হয়নি। এমন কিছু করতে পারো না যেন সময়টা তাড়াতাড়ি চলে আসে। ইতি, একাকী কাজ করা শ্রমিক। ফুল চিঠি পড়ে লিখতে বসলো। বাবু বর, আমার নাম দেওয়া পূর্বেই আমি তোমার একটা নাম দিয়েছি, বাবু বর। ইতি ফুল। আরেকটা কাগজে লিখলো, বাবু বর, তুমি অনেক লম্বা হও, একদম জিরাফের গলার মতো তোমার গলা হোক। ফুলকে দেখতে নিচু হয়ে থাকবে। ফুল তো সময় নিয়ে ফোটে। আমার চিন্তা করার জন্য ধন্যবাদ, তবে পাখাটা দরকার ছিল না। এত জীবনে যা সহ্য করে এসেছি তার মধ্যে এটা কিছুই না। তোমার বাম গালের কানের কাছটায় কালো তিল আছে, ভালোভাবে খেয়াল করলে দেখা যায়। আমার কথা সব তোমার হোক, কারণ আমি শুনতে ভালোবাসি। ইতি ফুল। দুটো কাগজ লিখে ফুলের আফসোস হতে লাগলো, কেন সে শুভর মতো লিখতে পারে না। সে বইয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারও পড়াশোনা করতে হবে। কাগজগুলো ভাঁজ করে বইয়ের ভাঁজেই রাখলো। এই চিঠি সে শুভকে দেবেই না, কখনোই না। পরের দিন সকালটা হলো দুঃখী ফুলের জন্য সুখের সকাল। ফুলের সৎ মা বাড়ি নেই, তো কথা শোনানোর কেউই নেই। এই সুখে ফুল মনের আনন্দে বিরিয়ানি রান্না করলো। রান্না বান্নার কাজ শেষ করে ফুল ছোট্ট দুইটা বক্সে বিরিয়ানি ভরলো। শুভর জন্য ছোট হটপটে নিল। নাফিসের জন্য বরাদ্দকৃত বক্স সবার উপরেই রেখে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। প্রতিদিনের মতো আজও বকুল গাছের নিচে নাফিসকে দেখতে পেল ফুল। নাফিস বকুল ফুল উড়াচ্ছে, নিশ্চয়ই ফুলের জন্য। ফুলকে দেখেই চমকালো নাফিস। আজ ফুল সুন্দর করে চোখে কাজল পড়েছে, ঠোঁটে কৃত্রিম রং শোভা পাচ্ছে, নাকে সোনার নাকফুল জলজল করছে, কানে শোভা পাচ্ছে ছোট্ট সোনার টপ। নাফিস চোখ ফেরাতেই পারছে না। সবচেয়ে বেশি নজর কাড়া সৌন্দর্য হলো ফুলের হাসি। হাসির জন্যই সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। নাফিসের কাছে এসেই ফুল বিরিয়ানির বক্স বের করে বলল, আমি বানিয়েছি, খেয়ে দেখ তো কেমন হয়েছে। বিনা সংকোচে নাফিস বক্স নিল। দাঁড়িয়ে 2-4 লোকমা খেয়ে চোখ বন্ধ করে নিল। ফুল উৎসাহী হয়ে জিজ্ঞেস করলো, কেমন? তার চোখে মুখে উত্তর পাওয়ার আকাঙ্ক্ষা বিরাজ করছে। নাফিস বলল, ভালো হয়েছে। আজকে এই উপলক্ষে রান্না করলে শুনি, বর আসবে নাকি? নাফিস লক্ষ্য করলো বরের কথা বলতেই ফুল লজ্জায় নুয়ে পড়েছে। নাফিস দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর জন্য বকুল ফুল কুড়াচ্ছিলাম, এই নে। ফুল নাকের কাছে নিয়ে ফুলের ঘ্রাণ নিল। নাফিস আবারও বলল, গতকাল রাতে বাবা চাল আনতে বাজারে গেছিল, দোকানে একটাও খোলা পেল না। আমি বলেছিলাম নিমকি আনতে, কিন্তু পেল না। চল হাঁটতেই খাওয়া শেষ করে। ফুল খুশি মনেই বলল, হাঁটতে হবে না, তুই এই কাঁঠাল গাছের গোড়ায় বসে খাওয়া শেষ কর, আমি আরো ফুল কুড়িয়ে নি। নাফিস বসতে বসতে ফুলকে লক্ষ্য করলো। মেয়েটার মধ্যে যেন প্রাণ ফিরে এসেছে। কেমন সতেজ, উজ্জ্বল, পূর্ণ নক্ষত্র লাগছে। মধু চন্দ্রিমার আলো উপচে পড়ছে বদন জুড়ে। ফুল বকুল ফুল কুড়িয়ে নিয়ে ভাবলো, সে কি তার বাবুর বরের জন্য ফুল নিচ্ছে? পরক্ষণে নিজেই উত্তর সাজালো, নিলে হতে কি, তার বাবু বর তো তারই। নাফিস খাওয়া শেষ করে পানি পান করলো। ফুলকে তাগাদা দিল রওনা দেওয়ার জন্য। ফুলের কোনো খবরই নেই। অগত্যা নাফিস ফুলের ব্যাগ ধরে টেনে টেনে নিয়ে আসতে লাগলো। এদিকে ফুল বলছে, ছাড় নাফিস, আরো কয়েকটা ফুল নিয়ে নি। নাফিস শুনলে তো দেরি হলে কলেজে ঢুকতে দেবে না। মেয়েটার খেয়াল আছে। কলেজের কাছাকাছি এসেও ফুলের পূর্ণ মনোযোগ বকুল ফুলের মধ্যে দেখলো নাফিস। সে বিরক্তকর সুরেই বলল, কার জন্য এত যত্ন করে নিলি শুনি? ফুল মিথ্যে বলল, আরিফার জন্য। কিন্তু মনে মনে মিথ্যে বলার জন্য উপরওয়ালার কাছে ক্ষমা চেয়ে নিল। কলেজে আসার আগে যতটা প্রফুল্ল চিত্তে ছিল, শ্রেণীকক্ষে প্রবেশ করেই ফুলের মন ততটাই বিষণ্ণতায় ঘিরে ধরল। আজ শুভ তার 2 বন্ধুদের সাথেই বসেছে। শুভ চোখ জোড়া দরজার কাছেই ছিল, তাক করা ছিল। ফুলকে দেখা মাত্রই ঠোঁট উল্টিয়ে ইশারায় জানালো,
এরা আজ আমাকে জোর করে বসিয়ে দিয়েছে, আমি নিরপরাধ। শুভর নিষ্পাপ চেহারা দেখে মন খারাপ উবেই গেল। ফুল ফিক করে হেসে পিছনের বেঞ্চে আরিফার পাশে বসলো। ফুলকে পেয়ে আরিফা আজ আসমানের বড় চারটা হাতে পেয়ে গেল। সে ফুলকে জড়িয়ে ধরে বলল, বান্ধবী, তোর গালে দুটো চুম্মা, কি সুন্দর লাগছে তোকে। ফুল হেসে শুভর দিকে তাকালো। শুভ এদিকেই তাকিয়েছিল। ফুলকে দেখেই মাথা ঘোরানোর অভিনয় করে পাশের জনের কাঁধে ঢলে পড়লো। ফুল লজ্জায় লাল নীল হতে লাগলো। টিফিনের সময় ফুল ওত পেতে বসে রইল, কখন সবাই বাইরে বের হবে। শুভর একটা বিষয় ফুল সব থেকে বেশি পছন্দ করে, আর সেটা হলো শুভ কখনো সময় নষ্টই করে না। বন্ধুদের সাথে আড্ডা দিতে দেখা যায় না। টিফিনের সময় বইয়ের ভেতর মুখ গুজেই রাখে। গতকাল কিভাবে যেন ফুলকে নিয়ে বাইরে বের হয়েছিল, আজ যায়নি। নাফিস বাইরে যাওয়ার সময় ফুলকে ডেকে বলল, চল বাইরে যাই। ফুল বলল, আমি তো খাবার নিয়ে এসেছি, তুই যা। নাফিস চলে যাওয়ার পর আরিফাও নাফিসের পিছে ছুটলো। আরিফার জন্য বিরিয়ানি এনেছিল, সেটা দেওয়ার সুযোগই পেল না। মেয়েটা এত চটপটে না, এক জায়গায় বসেই না। ফুল বক্সটা আরিফার কাঁধের ব্যাগে ঢুকিয়ে দিল। বাসায় গিয়ে খাবে নি। শ্রেণীকক্ষে আরও দুজন ছেলে পিছনে বসে আড্ডা দিচ্ছিল। ফুল তাদেরকে দেখে শুভর কাছে ধীর পায়ে এগিয়ে আসলো। বিনা শব্দে বেঞ্চে শুভর পাশে বসে হটপট এগিয়ে দিল। শুভ ফুলকে পাশে দেখে বই বন্ধ করে ফেললো। ফুলের দিকে তাকিয়ে বলল, জানো মা কি বলেছে? ফুল উত্তর দিল, কি? তোমাকে কিছুদিনের জন্য আমাদের বাসায় নিবে। দারুণ হবে না? আমার কথা বলার একজন মানুষ কিছুদিন হলেও তো থাকবে। তবে আমাদের পড়াশোনার ব্যাঘাত একটু ঘটবে, ব্যাপার না। তোমাকে সহ পড়তে বসে যাব, দুইজন পড়ব আর গল্প করব। ফুল বিরিয়ানির হটপট এগিয়ে দিয়ে বলল, বিরিয়ানি এনেছিলাম। শুভ প্রশস্ত হাসি দিল। খুশিতে তার চোখ জোড়া চিকচিক করছে। হটপট নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিল। আহা বলে খাওয়া শুরু করলো। শুভ খাচ্ছে, ফুল পলক ভাবে তাকিয়ে আছে। খাওয়ার এক পর্যায়ে শুভ বলল, দিলে তো আমার ডায়েটের রুটিন নষ্ট করে। জানো ফুল, 1 বছর আগে আমি ছিলাম গোল টমেটো। এসএসসি প্রি টেস্ট পরীক্ষায় তো সম্মানে কাদামাটি মেখে ফেলেছিলাম। বাংলা পরীক্ষার সময় প্যান্ট ছিঁড়ে ফেলেছিলাম। ভাবতে পারছো কি অবস্থা? পরে আদিল ভাই আমার জন্য নতুন প্যান্ট এনে উদ্ধার করেছিল। এরপর থেকে খাওয়া দাওয়া নিয়ে খুব সতর্ক থাকি। শুভর কথা শেষ হতেই ফুল হাসতে লাগলো। তার হাসিতেই মুক্ত ঝরছে। শুভ হেসে বলল, আমি বড় একটা পাপ করেছি। ফুলের হাসি মিলিয়ে গেল। সে বলল, কি পাপ? শুভ বলল, 2 দিন তোমাকে কষ্ট দিয়ে, আসলে তুমিও ছোট আমিও ছোট। তোমাকে দেখলেই ছোট হওয়ার কষ্ট মনে পড়ে যেত, তাই রাগ দেখাতে চেষ্টা করতাম। কিন্তু দেখো পারলাম না, বউয়ের আঁচলেই গিট্টু খেলাম। ফুল আশেপাশে তাকিয়ে বলল, আসতে বলো। শুভ হটপটের অর্ধেক বিরিয়ানি খেলো। বাকি অর্ধেক ফুলের দিকে এগিয়ে দিয়ে বলল, স্বামী স্ত্রীর ভাগাভাগি করে খেলে সংসারে বরকত বাড়ে। হোক আমরা আলাদা, কিন্তু ভবিষ্যতের জন্য বরকত তো সঞ্চয় করে রাখতে পারি, কি বলো? ফুলের হাসি পেল। বরকত সঞ্চয় করে রাখা যায়, প্রথম তার বাবু বরের কাছ থেকেই শুনল। ফুল হটপট গুছিয়ে রাখতে নিলে শুভ বাধা দিয়ে বলল, একদম না, এখনই এখানে বসে বাকিটা শেষ করবে, নয়তো আর চিঠি পাবে না। ফুল আহত হলো। শুভ চিঠি দেবে না শুনে মন মরা হয়ে মাথা নিচু করেই রইল। শুভ চ বর্গীয় শব্দ করেই বলল, আহা মজা করেছি তো। আচ্ছা শুনো, তোমার মন ভালো করে দেই, বিরিয়ানিটা কিন্তু ভীষণ মজার হয়েছে। আমাদের বাসায় গেলে সপ্তাহে 6 দিন বিরিয়ানি রান্না করবে। খবরদার, শুধু আমার জন্য রান্না করবে। আদিল ভাইয়ার বউ তার জন্য রাঁধবে। এরপর শুভ আশেপাশে তাকিয়ে ফুলের কাছাকাছি এসে ফিস ফিস করেই বলল, একটা সিক্রেট কথা শুনবে? ভাবি না ইউটিউব রাঁধুনি, নিজের বুদ্ধিতে ডিমও ভাজতে জানে না। বলে শুভ হাসতে লাগলো। ফুলের হাসি পেল না। সে চিন্তিত সুরে প্রশ্ন করলো। 6 দিন বিরিয়ানি খেলে 1 দিন বাদ যাবে কেন? উত্তরে শুভ মিনমিন করে বলল, একদিন তোমার ছুটি, সেদিন আমরা বাহিরে ঘুরবো ফিরবো খাবো। ফুলের কান গরম হয়ে আসলো। শুভর ভস্মনা চূড়ান্ত পর্যায়ে না পৌঁছালেও কাছাকাছি তো আছে। কবে যেন মুখ ফসকে অন্য কথাই বলে ফেলে। শুভ দেখলো টিফিন শেষ হতে 5 মিনিট বাকি আছে। শুভ ফুলকে তাগাদা দিল। তাড়াতাড়ি খাও ফুল, নয়তো বরকত চলে যাবে। ফুলে লাজুক হেসে শুভর পাশ দিকে থেকে খাওয়া শুরু করলো। টিফিনের সময় শেষ। ফুল উঠে যেতে নিলেই শুভ কলম দিয়ে ফুলের হাতে টোকা দিয়ে বলল,
আমার চিঠির উত্তর কই? ফুল মিনমিন করতেই লাগলো। শুভ মানলই না, গম্ভীর সুরেই বলল, ছুটির পর গেটের কাছে চিঠি নিয়ে আমার জন্য অপেক্ষা করবে। নিজে একাই স্বাদ নিবে, আমি নিতে চাইলেই দোষ? ফুল হাঁ করেই তাকে রইল। এর মধ্যে বাংলা শিক্ষক প্রবেশ করলো। পিছনে নাফিস আরিফা এলো। নাফিসের নজর গেল শুভর পাশেই দাঁড়িয়ে থাকা ফুলের উপর। ফুল শুভর কথায় প্রতি উত্তরে বলল, আচ্ছা দাঁড়াবো। শুভ বিশ্বজয়ী হাসি উপহার দিল। ছুটির সময় নাফিস ফুলকে নিয়ে গেটের বাইরে অপেক্ষা করছিল। ফুল আসতে দেরি হচ্ছে দেখে নাফিস ফুলকে খুঁজতে যাচ্ছিল। তখনই নাফিসের নজর পড়ে কলেজের বারান্দার উপর। ফুল শুভকে কাগজ দিচ্ছে, সাথে সকালে পুরনো বকুল ফুলও দিল। নাফিস মনে মনে বলল, ফুল আমাকে মিথ্যা বললো কেন? ও তো ফুলগুলো আরিফাকে দিবে বলেছিল। শুভ বকুল ফুল নাকের কাছে নিয়ে কি যেন বলল। ফুল তা দেখে লজ্জা পেল। নাফিস চোখ সরাতে নিয়েও সরালই না। তার আগেই দেখতে পেল শুভ ফুলকে কি যেন দিল। নাফিসের কেন যেন হিংসে হলো। ছোটবেলার বন্ধু বলে নাকি নাফিসের মনে অন্য কিছু চলছে, যার জন্য ফুল অতি শীঘ্রই নাফিসকে ভুল বুঝবে। নাফিস ফুলকে কিছুই জিজ্ঞেস করলো না। তবে তার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খেতে লাগলো। ফুলের বিয়ে হওয়ার পর পরপুরুষের সাথে মেলামেশার কারণ কি? নাফিস তার ছোটবেলার বন্ধু, তার সাথে মেলামেশা আলাদা কথা। ফুল কোনো ভুল করছে না তো? একজন ভালো বন্ধু হিসেবেই নাফিসের কি উচিত? ফুলকে সাবধান করা। নাফিস আর মনে ফুলের কথাই ভাবছিল। ফুল তার পাশেই হাঁটছে আর কি ভেবে যেন হাসছে। নাফিস ফুলের উল্লাস দেখেই প্রশ্ন করলো। তোর বর দেখতে কেমন রে ফুল? ফুল মজার ছলে উত্তর দিল। বুড়াদের মতো। নাফিস বলল। তোকে শ্বশুর বাড়ি নেবে না? ফুলের মন খারাপ হয়ে গেল। শেষে কিনা নাফিসও একই প্রশ্ন করছে। ফুল উত্তরে বলল, নিবে, তবে দেরিতে। নাফিস শুভর ব্যাপারে জিজ্ঞেস করতেই যাচ্ছিল, তখনই ফুল দেখতে পেল বাদামওয়ালা। ফুল নাফিসকে দেখিয়ে বলল, বাদাম খাবি? আজ টাকা আছে। নাফিস দীর্ঘশ্বাস ফেলল, বলল, চল। বাড়ি ফিরে ফুলের সৎ মায়ের চলে আসা দেখে মন খারাপ হয়ে গেল ফুলের। উঠোনে আসতেই লিপি তেড়ে ফুলের কাছে ছুটে আসলো। ফুলের চুলের মুঠো ধরে রান্নাঘরে নিয়ে পাতিল দেখিয়ে বলল, চাল মাংস কি তোর শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছস? অলক্ষী, কার কাছে জিজ্ঞেস কইরা এত বিরিয়ানি রান্না করছস? আর দেখি দেখি। কথা শেষ না করেই ফুলের কলেজের ব্যাগ টেনে নিল। চেন খুলে দুটো বক্স দেখে অদূরে নিক্ষেপ করে বলল, কার লাইগা খানা নিয়ে গেছিলি? তোর কোন নাগর আছে কলেজে শুনি? কাল থেকে কলেজ যাওয়ার নাম মুখে নিয়ে দেখিস তোর অবস্থা কি করি। বাপের নাই 2 পয়সা কামাই, হ্যাঁ কলেজে পড়তে যায়। যা বাড়ির সব কাজ কর। ফুল অঝরে কাছে, চুলের গোড়া ব্যথা করছে, হাতের কবজিতে লাল দাগ পড়ে গেছে। ফুল লিপিকে বলল, আমাকে নিজের কাছে কি এই জন্যই রাখছো, যেন কাজের মেয়ের মতো আচরণ করতে পারো? কি করবি? শ্বশুরবাড়ির মাইন ছেড়ে কয়ে দিবি? একবার বলে দেখ, আমিও বইলা দিমু কলেজ যাওয়ার সময় কোন ছেলের সাথে যাস। অবশ্যই আমি তো সত্যি কমু না, যা করস নাই তাও বানায় কমু। আমার কথা বিশ্বাস করতে না তো কার কথা বিশ্বাস করব? কারণ আমিই তোর বিয়া করাইছি। ফুল চমকালো। নাফিস তার ছোটবেলার বন্ধু, তাকে নিয়ে সৎমায়ের ঘৃণিত মনোভাব দেখে রাগ হলো। সে জোরেই বলল, ও আমার ছোটবেলার বন্ধু। তোমার মতো খারাপ মহিলা যেই ঘরে থাকবে সেই ঘর কোনোদিনও শান্তিতে থাকবে না। তুমি একটা জঘন্য মহিলা। লিপি ফুলের গালে সজোরে থাপ্পড় বসালো। শাড়ির আঁচল কোমরে চেপে আরো কয়েকটা ঘা বসালো ফুলের পিঠে। ফুলকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে বলল, কাজ কর, নয়তো আজ তোর মায়েরাই ফালাইমু। ফুল ভীষণ ভয় পেল। লিপি কাছে আগালে ভয়ে জড়সড় হয়ে পিছনে চলে গেল। ভাঙ্গা কণ্ঠস্বরে তাড়াহুড়ো করে বলল, তোমার পায়ে ধরি, আর মেরো না, আমি সব কাজ করে দিব। লিপির মুখে বিশ্বজয়ী হাসি ফুটে উঠল। সে তো এটাই চেয়েছিল, ফুল তার সব কথা শুনুক। বিয়ের পর মেয়েটার জবান লম্বা হয়ে গিয়েছে। আজকাল নিজের মন মতো চলতেও শুরু করে দিয়েছে। লিপি জীবিত থাকা অবস্থায় ফুলকে সুখী দেখতেই পারবে না, সহ্যই হবে না। এই বাড়ির সব লিপির। এখন তার নজর পড়েছে ফুলের গয়নাদির ওপর। সেগুলো মেয়েটা না দিলে জোর করে নিতে পারে লিপি। দেবে বিশ্রী ভাবে হাসলো ও লিপি। গলার চেন হাতে নিল, যেটা সে ফুলের বিয়ের দিন চুরি করে রেখে দিয়েছিল। ঘুরিয়ে বলল, এই চেনের দাম আর কতই হইব? আসল সোনা তো ফুলের কাছে আছে। সব কাজ শেষ করে ফুল ঘর ফিরল। ফুল মায়ের কানের দুল বিক্রি করে
কলেজে ভর্তির টাকা ও ড্রেসের টাকা জোগাড় করেছিল। লিপি আজ ড্রেসটাও টেনে ছিঁড়ে ফেলল। ফুল পোশাক পরিবর্তন করে কলেজ ড্রেস হাতে নিয়ে দেখতে গেল অনেকটাই ছিঁড়ে গেছে। সেলাই করলেও বোঝা যাবে। ফুলের কাছে নতুন পোশাক বানানোর টাকা নেই। চোখের পানি মুছে ফুল কলেজ ড্রেস রেখে দিল। পাখা ছেড়ে বিছানায় উপর হয়ে শুয়ে পড়েছিল। শুভ চিঠির কথা মনে পড়ল। ফুল ব্যাগ খুঁজতে গিয়ে ঘরের এক কোণায় পড়ে থাকতে দেখলো ব্যাগের মধ্যেও কাদা লেগে আছে। ফুল দীর্ঘশ্বাস ফেলে চিঠি বের করলো। লিপি এখনো জানেই না শুভ তাদের কলেজেই পড়ে। জানলে হয়তো মুখে কথা না বলে কলেজে না যাওয়ার কাজটা সশরীরে গিয়ে ব্যবস্থা করেই আসতো। ফুল চিঠির ভাঁজ খুলে পড়তে নিলে লোডশেডিং হয়ে গেল। টেবিলের ড্রয়ার থেকে মোম বের করে খাটের কোণায় গরম মোম ঢেলে আটকে নিল। তার অন্তর কাঁপছে। এমনটা তখনই হয় যখন সে শুভর চিঠি পড়তে যায়। মোমের আলোয় শুভর চিঠি পড়তে শুরু করলো। অর্ধ দুঃখী ফুল, সম্বোধনটা অদ্ভুত শোনা গেলেও আজকাল তোমার মধ্যে অসীম পরিবর্তন লক্ষ্য করতে পারছি। আমার আশেপাশে থাকলে তোমার মুখে কেমন উজ্জ্বলতা চলে আসে, তাই তোমাকে এই নামে ডাকলাম। রাগ করেছো? নাও, মন ভালো করে দিচ্ছি। তোমার জন্য আমার চিন্তা হয় না। পড়তে বসলে তো মনেই পড়ে না। খেতে বলতে তুমি খেয়েছো কি না স্মরণ হয় না। ঘুমাতে গেলে নিচে তাকাই না। মাঝরাতে তোমাকে বিছানার পাশে বসারত অবস্থায় পাবো তা ভাবি না। আমাদের বিয়ের পর আমি মিথ্যা বলতে শিখেছি তোমাকে নিয়ে। ভাইয়ার তোমাকে নিয়ে অনেক চিন্তা। সে বিশ্বাস করতে পারছে না তুমি আমার সাথে সুখী হবে। অবশ্য চিন্তা করার কারণও আছে। আমরা ছোট ছোট বলে ভেবো না। তোমার ভবিষ্যৎ নিয়ে ভাববো না? অবশ্যই ভাববো। এই চিন্তা করার জন্য ওপরওয়ালা আমাকেই তো সিলেক্ট করেছে। তোমার আমার, আমাদের সন্তানাদির নাতি নাতনির ভবিষ্যৎ আমাকেই ভাবতে হবে। দেখেছো আমার চিন্তা ভাবনা কত দূর পর্যায়ের। তুমি আবার আমাকে দুষ্ট ভেবো না। আমি তোমার একমাত্র ভদ্র বাচ্চা বর। আজ কি হয়েছে বলতে পারো? বক্সি কাকার মেয়ে কাঁদতে কাঁদতে আমাদের বাসায় এসেছে। তার স্বামী নাকি পরকীয়ায় আসক্ত। ভাবতে পারছো কি অবস্থা? আমি তোমাকে বলে দিলাম ফুল, আমি নিতান্তই ভদ্রবর। ফুল ছাড়া অন্য মেয়ের দিকে এখন না পড়েও তাকাবো না। আমরা একে অপরকে বিশ্বাস করব। হ্যাঁ শুনো ফুল, তোমার জন্য 2টা শাড়ি কিনেছি, একটা লাল গোলাপি রং আর একটা হালকা আকাশি রং। অবশ্য আদিল ভাইয়া পছন্দ করে দিয়েছে। আমি পেমেন্ট করেছি। তোমার মনে প্রশ্ন আসলো না আমি টাকা কোথায় পেলাম? উত্তর আমিই দিয়ে দিচ্ছি। তোমার বর ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে যেই টাকা পেয়েছিল সেটা জমিয়ে রেখেছিল। গতকাল তোমাকে শাড়ি পরা অবস্থায় দেখে মনে হলো বর হিসাবে আমারও তোমাকে কিছু দেয়া উচিত। এখন আবার পাল্টা আমাকে কিছু দেওয়ার কথা মাথায় আনবে না। আমার কিছুই চাই না, শুধু তোমার হাসি মুখ দেখতে চাই। আজও তোমাকে আমার দেয়া নামে ডাকতে পারলাম না। যেদিন মনে হবে তুমি নামটার জন্য প্রস্তুত সেদিন ডাকবো। ইতি, তোমার ভদ্রবর। পুনশ্চ বিরিয়ানিটা অনেক মজার ছিল। তোমার বাবার বাড়ি থাকা অবস্থায় একদিন হান্ডি পাতিল নিয়ে তোমার দুয়ারে ভিড় করব বিরিয়ানি রান্না শেখার জন্য। আমাদের দেশে এমন কোনো সংবিধান তৈরি হয়নি যেখানে শুধু মেয়েরাই রান্না করবে। ছেলেদেরও প্রয়োজন মেয়েদের সাহায্য করা। তুমি জানো স্ত্রীকে সাহায্য করা সুন্নত। আরেকটা কথা, আজ তোমাকে সুন্দর লেগেছে। ক্লাসে মন বসাতে পারিনি, অনেক গল্প করতে ইচ্ছে করছিল। আর সেজে এসো না, নয়তো আমাদের ভবিষ্যৎ ভয়ঙ্কর রকমের। চিঠির শেষ অংশ পড়েই ফুল শব্দ করে কাগজ উল্টে ফেললো। তার অন্তর দুরু দুরু কাঁপছে। বাবু বর সত্যি অদ্ভুত ভালো, নয়তো তার মতো দুঃখী ফুলের কপালে সুখী বর মিলে। পরের দিন ফুল আর কলেজে গেল না। কলেজ ড্রেস ছিঁড়ে গেছে বলে নয়, বরঞ্চ গতকালের মার খাওয়ার পর শরীরের তীব্র ব্যথায় জ্বর আসার কারণে। এখন বাজে দুপুর 2:30। ফুল জ্বরে কাবু হয়ে বিছানায় পড়ে আছে। গতকাল রাত থেকে তার পেটে কিছুই পড়েনি। সেই যে শুভর সাথে আধটুকু বিরিয়ানি খেয়েছিল সেই পর্যন্তই। আজ সকালেই নাফিস ফুলের জন্য অপেক্ষা করেছিল, কিন্তু ফুল আসেনি। সে মনে করেছে হয়তো ফুলের মন খারাপ, তাই আগেই কলেজে চলে গেছে। কিন্তু কলেজে এসেও দেখলো ফুল আসেনি। তখন একটু চিন্তা হলো। এদিকে শুভ ফুলের দেখা না পেয়ে মন খারাপ করে সারাটা সময় পার করলো। ফুলের অনুপস্থিতিতে শিক্ষকদের বোঝানো পড়াও মাথায় ঢুকলো না। কলেজ ছুটির সময় শুভ নাফিসকে ডাকলো। এই শোনো, ফুলের কি হয়েছে বলতে পারবে? নাফিস তেরা ভাবে উত্তর দিল। আমাকে কি ফুলের দেহরক্ষী মনে হয় যে ফুলের কি হয়েছে জানবো? শুভর মুখ ভাঁকা হয়ে আসলো। মনে মনে বলল, হিংসুটে বন্ধু, আমি বুঝি না। ফুলের পাশে আমাকে দেখলে তোমার জলে বন্ধু, তোমার গা জলে।
নাফিসের সামনে মিছে হাসি দিয়ে ওহ বলে কাটিয়ে চলে আসলো। ঠিক 2:30 বাজে শুভ ফুলদের বাড়িতে এসে পৌঁছালো। লিপি তখন আরাম করিয়ে রুই মাছের বড় মাথাটা চিবোচ্ছিল। অসময়ে সোনার হরিণকে দেখে খাওয়া থামিয়ে দিল। শুভ এক পলক শাশুড়িকে দেখে বলল, থেমে গেলেন কেন? কন্টিনিউ করেন। ফুল ঘরে আছে তো? লিপি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সম্মতি দিল। শুভ কথা না বাড়িয়ে ফুলের ঘরে চলে গেল। এদিকে লিপির গতকালের ঘটনা মনে পড়ল। সকালে ফুলকে শুয়ে থাকতে দেখেছিল। লিপির হাজারো বকা শুনেও মেয়েটা বের হয়নি। লিপির ভয় হতে লাগলো, ফুলের কিছু হয়নি তো? মরে টরে গেলে তো আবার পুলিশ কেসে ফেসে যেতে হবে তাকে। রুই মাছের মাথাটার স্বাদও চলে গেল তার ভাবনা মতো। প্লেটে শব্দ করে ফেলে হাত ধুয়ে উঠে দাঁড়ালো। শুভ ফুলের ঘরে এসে দেখলো ফুল উপর হয়ে বিছানায় শুয়ে আছে। তার বাম হাতে শুভর খোলা চিঠি, পাশেই শেষ হয়ে যাওয়া মোম অযত্নে পড়ে আছে। শুভ ফুলকে 2 বার ডাকলো, কিন্তু ফুলের কোনো সাড়াই পেল না। শুভ ফুলের দিকে হাত বাড়িয়ে নিয়েও গুটিয়ে নিল। ফুলের অনুমতিতে একবার হাত ধরার পর মনে হয়েছিল মেয়েটা ভয় পেয়েছে। এখন যদি না, আর ভাবতে পারছে না। শুভ দিক ঠিকানা না পেয়ে তার মাকে ফোন করলো। মা, ফুলের কি যেন হয়েছে, ডাকলে উত্তর দিচ্ছে না। ওই পাশ থেকে শুভর মা বললেন, কি হয়ে গেল মেয়েটার? দেখ তো অজ্ঞান হয়ে গেছে কিনা। শুভ মিনমিন করেই বলল, আমি ফুলকে ছুবো না মা, তুমি আসো। কথাটা বলেই ফোন রেখে দিল শুভ। সে জানে তার অগ্নি মাতা কি উত্তর দেবে। শুভ ফুলের হাত থেকে চিঠি নিয়ে বইয়ের ভাঁজে রাখলো। ঘরের চারপাশে নজর বুলিয়ে কলেজের ড্রেসের দিকে নজর গেল। কাদায় মাখামাখি অবস্থা পোশাকের। ইতস্তভাবে জামাটা হাতে নিল শুভ। জামার বেহাল অবস্থা দেখে সেখানে রেখে দিল। লিপি হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করেই দেখলো শুভ দাঁড়িয়ে আছে। লিপি ভালো মা সাজার নাটক চালিয়ে গেল। ফুলের কাছে গিয়ে শরীরে 2টা ঝাঁকি দিয়ে বলল, আরে অবেলায় ঘুমায় আসোস কেন? জামাই বাবাজি আসছে, চা নাস্তার ব্যবস্থা করতে হইব নাকি? ফুল ও ফুল। ফুল নড়ে চড়ে সোজা হলো। ওড়নাবিহীন ফুলকে দেখা মাত্রই শুভ পিছনে ফিরে তাকালো। তার কি যে হলো? হঠাৎ পানির পিপাসা লেগেই গেল। লিপি ফুলের গায়ে হাত রেখে বুঝলো জ্বর এসেছে। ঠোঁটের কোণায় ছিলে গেছে। লিপি কোনা চোখে শুভর অবস্থা দেখে দ্রুত ওড়না দিয়ে ফুলের গা ঢেকে দিয়ে শুভর উদ্দেশ্যে বলল, আসলে বাবা, ফুলের যা ঘুম, সামান্য জ্বর আসছে। শুভ উত্তর দিল। ওষুধ আনেননি? লিপি ইতস্ত হওয়ার ভাব নিয়ে, আসলে কিভাবে যে বলি, 1 টাকাও নাই যে মেয়েটার জন্য ওষুধ কিনে আনবো। শুভর মেজাজ খারাপ হলো। সে মানিব্যাগ থেকে 500 টাকার 2টো নোট বের করে লিপির দিকে এগিয়ে ধরলো। ফুলের জন্য আর নিজেদের জন্য ওষুধ এনে রাখবেন। লিপি খপ করেই টাকা নিয়ে নাড়াচাড়া করে বলল, এসবের কি দরকার ছিল বাবা? এর মধ্যে বাইরে মোটর বাইকের আওয়াজ শোনা গেল। শুভ ঘর থেকে বের হয়ে আসলো। মোটর বাইকে করে তার ভাই এসেছে বুঝলো। ফুলের শাশুড়ি যেভাবে ছিল সেভাবেই চলে এসেছে। লিপি হাঁ করে কিছু বলতে নিয়েও বলতেই পারল না। ফুলের শাশুড়ি সময় নিল না। লিপিকে ডিঙ্গিয়ে ফুলের কাছেই চলে গেল। বিছানায় বসে ফুলের গায়ে হাত দিয়ে চমকে গেল। জ্বরে মেয়েটার শরীর উড়ে যাচ্ছে। ফুলের শাশুড়ি আওয়াজ করে ছোট ছেলেকে ডাকলো, আবির। শুভ আসতেই পিঠে 2টো ঘা বসালো। শুভ আহ করে শব্দ করে উঠে বলল, মারলে কেন? মেয়েটার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, তোকে বলেছিলাম গায়ে হাত দিয়ে দেখতে। শুভ মাথা নিচু করে মিনমিন করতে থাকলো। ততক্ষণেই আদিলও চলে আসলো। বড় ছেলেকেও একই কথা জানালো শুভ ফুলের শাশুড়ি। আদিল সময় অপচয় না করেই বলল, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, সময় নষ্ট করা যাবে না মা। শুভর উদ্দেশ্যে বলল, ওকে আর এখানে রাখবো না। আমি বক্সি কাকাকে খবর দিয়েছি, গাড়ি নিয়ে আসলো বলে। ওর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ফেল শুভ। শুভ পিঠ হাতিয়ে গোমরা মুখে ফুলের জিনিসপত্র গোছাতে লাগলো। এদিকে লিপি বলছে, সব নিয়ে কি করবেন? আমাগর মাইয়া তো 2 দিন পর এখানেই ফিরে আসবো, থাক না। আদিল রক্তচক্ষু হয়ে তাকিয়ে বলল, আপনার মেয়ে এখন আমাদের বাড়ির বউ। মেয়ের সাথে মেয়ের শ্বশুর বাড়ির জিনিসও আমাদের। সুতরাং এগুলো এই বাড়িতে রেখে শিয়াল কুকুরকে খাওয়ানোর কোনো ইচ্ছে আমাদের নাই। শুভ ভাইয়ের কথায় অবাক হয়ে বলল, তুমি এত পেঁচানো কথা বলছো কেন ভাই? উনি তো ফুলের মা। আদিল পুনরায় বলল, সৎমা। শুভর মুখ হাঁ হয়ে গেল। নিজের বইয়ের সৎ মায়ের সম্পর্কেও সে জানে না, আর কি কি সে জানে না। ভাইয়ের কাছ থেকে জেনে নিতে হবে। গাড়ি আসলো 10 মিনিটের মধ্যেই।
আকিল শুভকে বলল ফুলকে কোলে নিতে, কিন্তু শুভ নাকচ করলো। সে ফুলের অনুমতি ছাড়া ফুলকে ছুঁবেই না। আদিল হাত ওপর করতেই শুভ ভয় পেয়ে ফুলকে কোলে তুলে নিল। শুভ এখন বুঝতে পারছে মেয়েটা কেন অবচেতন হয়ে আছে। ফুলের শরীরের তাপে শুভ পুড়ে যাচ্ছে। শুভ ফুলের মায়াবী মুখের দিকে তাকালো। সূক্ষ্ম ঠোঁট জোড়া লাল হয়ে আছে, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। শুভর ভয় হতেই লাগলো। বাইরে প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। ফুলকে সিটে শুইয়ে দিয়ে শুভ অপর পাশে ফুলের মাথার কাছে গেল। ফুলের মাথা নিজের পায়ের উপর রেখে 2বার ফুলের গালে হাত বুলিয়ে ডাকলো। শুভর মা ছোট ছেলের আচরণ দেখে হতভম্ব হয়ে গেল। পর মুহূর্তে মেয়েটার জন্য মায়া দেখতে পেয়ে নিজেই সামনে সিটে গিয়ে বসলো। বক্সি কাকা এক এক করে ফুলের জিনিসপত্র প্রাইভেট কারের পেছনে রাখছে। লিপির মনে হচ্ছে ওর কলিজা কেউ নিয়েই চলে যাচ্ছে। সে মুখে কিছু বলতেও পারছে না, আবার সইতেও পারছে না। মনে মনে শুধু হাই হাই করছে। গাড়ি চলছে আপন গতিতে। প্রাইভেট কার সামনে। আদিল মোটর যান করে পেছনেই আসছে। শুভ নিজের রুমাল ভিজিয়ে ফুলের কপালে রেখে দিল। ফুলের হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখলো। বিড়বিড় করেই বলল, তোমার সকল দুঃখ আমার হোক ফুল। দিনটা বৃহস্পতিবার। 3 দিন যাবৎ নাফিস ফুলের খোঁজ পাচ্ছেই না, কলেজেও আসে না। বকুল ফুল গাছের নিচে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ফুলের দেখাই পায় না। ফুলের মা জীবিত থাকা অবস্থায় নাফিস একবার ফুলের বাড়ি গিয়েছিল। সেই দিনের ঘটনা নাফিস কখনোই ভুলবে না। ফুলের বাবা সেদিন মাতাল অবস্থায় বাড়ি ফিরে বিনা কারণেই ফুলকে এবং ফুলের মাকে মারতে শুরু করে। নাফিস লজ্জায় সেদিন চলে এসেছিল, আর যায়নি। ফুল সেই ঘটনার পর লজ্জায় কখনো নাফিসকে তার বাড়ি যেতেই বলেনি। আজ নাফিস ফুলের বাড়ি যাবে বলে সিদ্ধান্ত নিল। কলেজে যাওয়ার আগেই ফুলের বাড়ির রাস্তায় উঠল। যদিও ফুলের সৎ মাকে নিয়ে তার ভয় হচ্ছে। ফুলের কাছে যতটুকু জেনেছে মহিলা একটুও ভালো না। নাফিস আল্লাহ আল্লাহ বলে ফুলদের বাড়ি গেল। লিপি তখন উঠোন ঝাড়ে দিচ্ছিল আর নিজের কপালের পুড়ে যাওয়া নিয়ে আহাজারি করছিল। নাফিস বুঝলো মহিলাটি ফুলের সৎ মা। নাফিস সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আন্টি, ফুল কোথায়? লিপি নাফিসকে আগে একবার দেখেছে। সকাল সকাল বাড়ি থেকে ফুলদের বের হওয়া নিয়ে একবার লিপির মনে সন্দেহ হয়েছিল, তাই এক সকালে ফুলের পিছু নাই। সেখানেই ফুলের সাথে ছেলেটাকে দেখে। লিপি বুঝতে পারে দুজনের মধ্যে কিছু একটা চলছে, তাই বড়লোক বাড়ির প্রস্তাব পেয়ে ছেলে সম্পর্কে না জেনেই রাজি হয়ে গেছিল। মনে করেছিল ছেলের বয়স বেশি হবে, কিন্তু বের হলো কচি বাবু। লিপির এখন মনে হচ্ছে জীবনের সব থেকে বড় ভুল ছিল ছেলে ও ছেলের বাড়ি সম্পর্কে খোঁজ না নিয়ে। লিপি ঝাড়ু মাটিতে ফেলে কোমরে আঁচল গুজে উত্তর দিল, ভাগ্যা গেছে, পিরিত কইরা নাগরের লগে ভাগ্যা গেছে। বিয়া দিছিলাম খারাপ কাজ যেন না করে তার জন্য, কিন্তু মাইয়া আমাগো মান সম্মানের উপরে দুলা দিয়া ভাগ্যা গেছে। লিপি ইচ্ছে করেই নাফিসকে মিথ্যে কথা বলল, যেন নাফিস ফুলকে অপছন্দ করে বা ঘৃণা করে। নাফিস অবাক হলো, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। লিপির কথা বলার তার বিশ্বাসই হলো না। ফুলকে নাফিস চেনে, সে এমন নয়। যদি কারো সাথে ফুলের সম্পর্ক থাকে তাহলে সবার আগে নাফিসই জানবে, কেননা নাফিস ছাড়া ফুলের আর কোনো বন্ধুই নেই। নাফিস ফুলের বাড়ি থেকে নাকশ হয়ে ফিরে আসলো। এদিকে লিপি বিশ্রীভাবেই হাসলো। ফুলকে সে কখনোই শান্তিতে থাকতেই দেবে না। নাফিস কলেজে এসে খেয়াল করলো শুভ নামক ছেলেটাও কলেজে আসে না। সে শুভর কাছের বন্ধুদের জিজ্ঞেস করলে জানলো 2 দিন যাবৎ শুভ কলেজেই আসে না। কিছুক্ষণের জন্য নাফিসের মস্তিষ্কে লিপির কথা বাঁচতে লাগলো। নাফিস মস্তিষ্কে আর চাপ দিলই না। স্বচক্ষে ও কানে না শোনা পর্যন্ত নাফিস কোনো কথাই বিশ্বাসই করবে না। 2 দিন যাবৎ ফুল হাসপাতালেই ভর্তি। ফুলের শ্বশুর বাড়ির লোকজন এক মুহূর্তের জন্য ফুলের পাশ থেকে সরিয়েনি। ফুলের জ্ঞান ফিরে হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই জ্ঞান ফিরে শুভকে পাশে দেখতে পেয়ে মুচকি হাসি সে। আবছা কণ্ঠে শুনতে পায় শুভ তার হাসি দেখেই বলছে, হাসবে না ফুল, তোমাকে আজকের ঘটনার জন্য নতুন নাম দিলাম, বিষাক্ত ফুল। ফুল আর কিছু বলতেই পায়নি। পরের বার যখন জ্ঞান ফিরে আসে তখন পাশে ফুলের শাশুড়িকে দেখতে পায়। ফুলকে দেখা মাত্রই হাসি মুখে বলল, এখন কেমন লাগছে রে মা? ফুল দুর্বল কণ্ঠেই জানালো, ভালো। ফুলের শাশুড়ি ফুলের মাথায় হাত বুলিয়ে বলল, জ্বর কিভাবে বাঁধলি? ফুল কিচ্ছু বলল না। এমন সময় আদিল ঘরে প্রবেশ করেই বলল, ডাক্তার বলল তোমার শরীরে আঘাতের চিহ্ন দেখেছে। তোমাকে কি কেউ মেরেছে ফুল?
ফুলের মনে ভয় ঢুকলো। তার লিপির বলা কথা মনে আছে। ফুল যদি এখন সত্যি বলে দেয় তো ফুলের সৎ মা তার শ্বশুর বাড়ির লোকদের মিথ্যে বলবে। ফুল তাদের চোখে খারাপ হতেই চায় না। ফুল মিথ্যা বলল। কলপারে পড়ে গেছিলাম। আদিল বিশ্বাস করলো কিনা কে জানে। ফুলের কথাটা ভাটা পড়ে গেল কারোর আগমনে। দরজা খুলে সাগরিকা প্রবেশ করলো। পরিধানে সুতির শাড়ি, হাতে দুইটা বড় টিফিন বাক্স, আল গোছে ঢিলে খোপা করে চলে এসেছে। সামনে দিয়ে কয়েকটা বাড়তি চুলে রয়েছে। ফুল অবাক হয়ে দেখছে, এত সুন্দর মেয়েকে ফুল কখনো দেখেনি। অগোছালো মেয়েটাকেও ফুলের কাছে চমৎকার লাগছে। কেবিনে ঢুকেই ফুলের শাশুড়িকে সালাম জানালো। হাতের টিফিন বাক্স নির্দিষ্ট স্থানে রেখে কোমরে হাত রেখে বলল, মা, তোমার ছোট ছেলেটা আস্ত বজ্জাত। জানো কি করেছে? ফুলের শাশুড়ি হেসে উত্তর দিল, কি করেছে? কি করেনি বলো? আমাকে একবারও ফোন দেয় না। আরে আমারও তো একটা সম্মান টম্মান আছে, ভাবি হই তার। এই যে হাসপাতালের নিচে পেলাম, বললাম ছোট ভাই টিফিন বক্স দুইটা ধরো তো। ধরলো ঠিকই, কিন্তু কেবিনের সামনে সে খপ করে আমার হাতে ধরিয়ে দিল। বলল, ভাবি আমি যাব না। তুমিই বলো মা, কাজটা করা কি ঠিক হয়েছে? ফুলের শাশুড়ি মাথা নেড়ে বললেন, একদম ঠিক হয়নি। আমি আবিরকে শাস্তি দেব। তোমার এমন পাগল অবস্থা কেন? রান্না করতে করতে চুল গোছানোর ও সময় পাওনি বুঝি? সাগরিকা একবার আদিলের দিকে কটমট চোখে তাকালো। আদিল মাথা চুলকে অন্য পাশে ফিরে গেল। ফুল সবটাই দেখছিল। কি সুন্দর সুখী পরিবার শুভর, অথচ তার কপালটা। সাগরিকা এবার ফুলের সাথে কথা বলা শুরু করলো। কেমন আছো ফুল? ফুল উত্তরে বলল, ভালো। সাগরিকা খুশিতেই গদগদ হয়ে বলল, ভালো থাকারই কথা। স্বামীর কোলে চড়ে সারাটা পথ এসেছো। আমি থাকলে ক্যামেরায় ক্যাপচার করে রাখতাম। ইস, আমাদের বাবু বউকে কতটা কেয়ার করে। ফুল লজ্জায় মাথা নুয়ে ফেললো। আদিলের খুক খুক করে কেশে ফোন কল আসার বাহানায় কেবিন থেকে বেরিয়ে গেল। সাগরিকা ফুলের পাশে বসে ফুলকে ধরে বসালো। ফুলের থুতনিতেই হাত রেখে বলল, সত্যি তুমি খুব সুন্দর ফুল, একদম মিষ্টি ফুলের মতো। আবির ঠিকই বলেছিল, তার ফুল নিষ্পাপ ফুল। সাগরিকা ফুলকে ধরে নিচে নামালো। আগে থেকে রাখা শপিং ব্যাগ থেকে এক সেট জামা বের করে বলল, পড়তে পারবে নাকি সাহায্য করব? পারবো। ফুল বাথরুম থেকে হাত মুখ ধুয়ে জামা পাল্টে আসলো। অবশ্য গোসল করলে ভালোই লাগতো। ফুলের শাশুড়ি ইতিমধ্যে খাবার সাজিয়ে নিল। ফুল বের হওয়াতেই সাগরিকা ধরে বিছানায় বসিয়ে নিজে পিছনে বসলো। ব্যাগ থেকে চিরুনি বের করে সুন্দর করে মাথার চুল বেঁধে দিল। এত যত্ন পেয়ে ফুল এবারও কেঁদেই উঠল। ফুলের শাশুড়ি তার চোখের পানি মুছে বলল, কথায় কথায় কাঁদিস কেন শুনি? আমাকে কি পর মনে হয়? একদম কাঁদবি না। আমি এমন শাশুড়ি না যে ছেলেদের এক চোখে দেখব আর ছেলের বউদের অন্য চোখে। আমার কাছে তোরা দুজন মেয়ের মতো। ফুলের শাশুড়ি ফুলের মুখে লোকমা তুলে দিলেন। তা দেখে সাগরিকা মিছে রাগ দেখিয়ে বলল, ছোট মেয়েকে পেয়ে বড় মেয়েকে ভুলে গেলে মা? ফুলের শাশুড়ি বললেন, আয় তোকেও খাইয়ে দিই। দ্বিতীয়বার ফুলের জ্ঞান ফিরে আসার পর শুভর দেখা একবারও পায়নি। এমনটা নয় যে শুভ হাসপাতালে নেই। বারান্দা থেকে শুভর কথা শুনেছে সে, কিন্তু ভিতরে কেন আসছে না কে জানে। ফুলের একবার সাগরিকাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, কিন্তু জড়তার কারণে উঠলই না। সাগরিকা চুল বাঁধছিল। ফুলের দিকে না তাকিয়ে গম্ভীর সুরে বলল, যাকে খুঁজছো সে মনে হয় না আজ আসবে, তবে তোমার বালিশের নিচু কিছু রাখা আছে, দেখে নাও। ফুল অবাক হয়ে বালিশের নিচে হাত রাখলো। খচখচ শব্দ শুনেই বুঝতে পারলো তার বাবু বর চিঠি দিয়েছে, কিন্তু কখন দিল? সাগরিকা ফুলের মনে থাকা প্রশ্নের জবাব দিল, আমাকে দিয়ে পাঠিয়েছে, বলেছে তোমার বালিশের নিচে রেখে দিতে। সাগরিকা মুচকি হাসলো। ফুল বালিশের নিচ থেকে চিঠি বের করে পড়তে শুরু করলো। বিষাক্ত ফুল, আজকের সম্বোধনটা একেবারে তোমার সাথে যাচ্ছে। কি রাগ করেছো? করলে করো, আজ পরোয়া করব না। আজ তোমার বিষ আমার সারা গায়ে ছড়িয়ে দিয়েছ। আমি রাগ করেছি, ভয়ঙ্কর রাগ করেছি। এর রাগের কোনো শেষ নাই। একটিবারের জন্য মনে হয়েছিল আমাদের পথ শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। তোমাকে দেখে কতটা ভয় পেয়েছিলাম জানো? জানবে কিভাবে? তুমি তো আমাকে চিন্তায় ফেলে নিশ্চিন্তে পড়ে রইলে।
একবার সুস্থ হও, ভীষণ ঝগড়া করব। তোমার পায়ে পা তুলে ঝগড়া করব, এজন্য লোকে আমাকে মহিলা মানুষ ভাবলে ভাবুক। আজ আমি বেপরোয়া স্বামী হয়ে গেছি। তোমার সাথে আরেকটা কারণে রাগ করেছি। জানতে চাও কি? তাহলে শোনো। তোমার পরিবারের কিছুই আমাকে জানাওনি। আমি গতকাল ভাইয়ার কাছ থেকে শুনেছি তোমার মা তোমার আসল মা না। অবাক করার বিষয়টা জানো কি? তার ব্যবহার শুরুর দিন থেকে আমার ভালো লাগেনি। হয়তো তোমার আপন নয় বলে, নাকি তুমি ভেবেছো যে তার কথা জানলে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না? এমন ধারণা মনে আসছে কোনো? ফুল, আমাদের বিয়ে হয়ে গেছে। আমি চাই আমাদের মধ্যে গোপনীয়তা না থাকুক। স্বামী স্ত্রীর পাশাপাশি আমরা কি বন্ধু হতে পারি না? তোমার সামনে না আসার কারণটা খুবই ভয়াবহ। লিখতে গিয়েও হাত থেকে কলম ফসকে যাচ্ছে। শুনবে কি বলছি? আমার জীবনের প্রথম মেয়ে তুমি, যাকে আমি ছুঁয়েছি। তোমাকে আমার কোলে জায়গা দিয়েছি, ধরে নিতে পারো একদম মনে। তোমার হাত ছুঁয়েছি। আচ্ছা, তোমার হাতে কালশিটে দাগগুলোর কেন হয়েছে? ভাইয়া বলল তুমি নাকি পড়ে গিয়েছিলে। আমি কিন্তু বিশ্বাস করিনি, ভাইয়াও করেনি। তোমার হাতের দাগ দেখে বুঝেছি তোমার উপর কেউ হাত তুলেছে। এত রাগ হচ্ছে? আমাকে একবার বড় হতে দাও ফুল। যার জন্য তুমি কষ্ট পাবে তাকে দুনিয়া থেকে তাড়িয়ে দিব। আরে কত কথা বলে ফেললাম, কিন্তু আসল কথা বলাই হলো না। তোমার সামনে আসছি না কিছুটা সংকোচে, তোমার অনুমতি ছাড়া অজ্ঞান অবস্থায় তোমাকে ছুঁয়ে দিয়েছি। ব্যাপারটা কেমন লাগছে? তুমি কি রাগ করেছো? উফ, রাগ তো আমি করেছি। তোমার উচিত আমার রাগ ভাঙানো। আমার রাগ কিভাবে ভাঙাবে ভাবছো তো? আমি বলে দেই। ভাবির হাতে তোমার জন্য আনা 2টা শাড়ি পাঠিয়েছি। নবীন বরণের দিন যে কোনো একটা শাড়ি পরে যেতে হবে। রাজি তো? তোমার চিঠি দুটো কতবার পড়েছি হিসাব নেই। বলে রাখি ফুল, তোমার গলা জিরাফের মতো লম্বা হতে চাই না, গোল আলুর মতো মোটা হতে চাই, যেন কেউ পাশে বসে নাদুস নুদুস গলায় চিমটি বসাতে পারে। আরেকটা কথা, তুমি আমাকে কখনো কাছে এসে দেখেছো? তাহলে কিভাবে জানলে আমার বাম গালের কানের কাছে তিল আছে? আমি কিন্তু খুশি হয়েছি, সামনাসামনি হোক অথবা আড়ালে। আমাকে খেয়াল করছো তো? তোমার কাঙ্ক্ষিত নামটা আজও নিলাম না, তবে আমার মনে হচ্ছে সময় এগিয়ে আসছে যেদিন তোমাকে সেই নামে ডাকবো। ইতি, তোমার বাবু বর। চিঠি পড়তে ফুলের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। চিঠি ভাঁজ করে সাগরিকার দিকে তাকিয়ে দেখলো সাগরিকা হাঁ করে ফুলের দিকে তাকিয়ে আছে। ফুল লজ্জা পেয়ে মাথা নুয়ে ফেলল। সাগরিকা বলল, আমার দেবরটা অনেক ভালো। আমাদের সম্পর্ক ভাবি দেবরের হলেও বড় বোনের মতো সম্মান করে। আমাদের কথা হলেই তোমার সম্পর্কে বলে। ফুল কি বলবে ভেবেই পেল না। ইতিমধ্যে ফুলের শাশুড়িও হাকিল কেবিনে প্রবেশ করলো, তাদের হাতে ছাড়পত্র। ফুলকে আজই হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যেতে পারবে। ফুলের অন্তর কেঁপে উঠল। বিয়ের ঠিক এত দিন পর সে শ্বশুর বাড়ি যাচ্ছে। ভাবতে লাগলো। দুই পাশে সবুজ অরণ্য ঘেরা, তার মাঝে রাস্তা। মনোমুগ্ধকর পরিবেশের সাথে মিশে ফুলের অসুস্থতা কোথায় পালিয়ে গেল। এমনকি কিছুক্ষণ আগের মন খারাপের রেশ ছুটে গেল। ফুলের মন খারাপের কারণ তার বর। প্রাইভেট কারে জায়গা থাকা সত্ত্বেও ফুলের সাথে উঠিয়ে নি। ভাবিকে প্রাইভেট কারে চাপিয়ে দিয়ে নিজে বড় ভাইয়ের মোটর বাইকের পিছনে চড়ে বসলো। ফুলের দিকে একবারের জন্য তাকায়নি। ফুলের এত কান্না পেয়েছিল। বর্তমানে দুঃখ ভুলে সুখের সাগরে ভাসছে ফুল। একে বেঁকে রাস্তার ধারের প্রকৃতিতে নিজেকে বিলীন করে দিচ্ছে সে। ফুল প্রকৃতি দেখতে এতটাই মগ্ন ছিল যে তাদের গাড়ির পাশাপাশি কখন আদিলের বাইক এসেছে বুঝতেই পারেনি। আদিল এক পলক ফুলকে দেখে সাগরিকার অবস্থান দেখলো। সাগরিকা আদিলকে দেখেই মুখ বাঁকালো। আদিল রাগে দুঃখে পিছনে বসে থাকা ছোট ভাইয়ের দিকে ইচ্ছে করেই চেপে গেল। শুভর তখন বেহাল অবস্থা। অন্ডকোষের মধ্যে চাপ লাগায় চোখ মুখ লাল হয়ে গেল সাথে সাথে। ভাইয়া বলে চেঁচাতে গিয়েও আদিলের শার্ট খামচে ধরলো। ফুল বুঝলো না তার বরের ঠিক কি হলো। সে দেখলো শুভ অন্য পাশে ফিরে আদিলের গলা চেপে ধরেছে। প্রাইভেট কার এগিয়ে গেল সামনে। ডানে মোড় ঘুরে ইটের রাস্তা। 50 গজ যেতেই থেমে গেল গাড়িটি। ফুল দেখলো দূর থেকে বক্সি কাকাকে গামছা কাঁধে ফেলে দৌড়ে আসতে। বক্সি কাকা পিছনের দরজা খুলে ফুলের উদ্দেশ্যে বললেন, বৌমণি সাবধানে আসো। বড় বৌমণি কেমন আছো? সাগরিকা হেসে উত্তর দিল, ভালো আছি কাকা, তোমার শরীর কেমন? ভালো বৌমণি। সাগরিকা ফুলকে ধরে সামনে আগালো। ফুলের চোখের সামনে রাত প্রসাদ দেখেই অবাক হয়ে তাকিয়ে রইল। 2 তলা বাড়িটি বাইরে থেকে সাদা রং করা, ছাদের লাল সাদা সবুজ বাগান বিলাস চেয়েই আছে। ফুলের নাকে আসলো শিউলি ফুলের ঘ্রাণ।
লম্বা নিঃশ্বাস নিয়ে ঘ্রাণ নিল সে। আশেপাশে শিউলি ফুলের গাছ খুঁজে চলেছে সে। বাড়ির দালান ঘেঁষে শিউলি ফুলের গাছ দেখে আনন্দে মন নেচে উঠল ফুলের। সাগরিকা ফুলকে নিয়ে বাড়ির ভেতর ঢুকছে ঠিক, কিন্তু ফুল তখনও ঘাড় ঘুরিয়ে শিউলি ফুলের দিকেই তাকিয়েই আছে। ফুলের শাশুড়ি হাত মুখ ধুয়ে রান্নাঘরে ঢুকলো। ফুলকে বসানো হলো সোফার ঘরে। ফুল সরো হয়ে বসে আছে। এত বড় বাড়ি দেখে ভয় পাচ্ছে সে। ছোটবেলা থেকেই ফুল টিনের চালের নিচেই বড় হয়েছে। উঁচু দালান কাঠা দূর থেকেই দেখে এসেছে। ফুলের মনে হচ্ছে মাথার উপর ছাদটা তার উপর ভেঙে পড়বে, যার জন্য কিছুক্ষণ পর পরই ফুল উপরেই তাকাচ্ছে। সাগরিকা আদিলের ঘর থেকে ফ্রেশ হয়ে সুতির 3 পিস পরেই নিচে এসেছে। ফুলকে তখনও বসে থাকতে দেখে বলল, তুমি এখনো সোফায় বসে আছো? উপরে আবিরের ঘরে গিয়ে গোসল করে নাও। ফুল নামলো না। উপরের দিকে তাকিয়ে মিনমিন সুরে বলল, হাঁটলে উপর থেকে সব মাথার উপর পড়ে যাবে না তো? সাগরিকা হেসে ফুলের গাল টেনে বলল, না রে পাগলি, এই যে আমি দাঁড়িয়ে আছি, কিছু হয়েছে? ফুল মাথা না বোধক নাড়ালো। সাগরিকা ফুলকে ধরে বলল, চলো আবিরের ঘরে দিয়ে আসি। ধীর পায়ে অন্তরের দুরু দুরু কম্পনের সাথেই ফুল সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে উঠল। হাতের বাম পাশটায় শুভর, বাম পাশটা আদিলের। সাগরিকা বাম পাশে ইশারা করে বলল, এখানে যত ঘর আছে সব তোমার আর আবিরের। সোজা গিয়ে ডানে মোড়ে আবিরের ঘর। যাও, আমি গিয়ে দেখি মায়ের কিছু লাগবে কিনা। ফুল তাই করলো। দরজার নব ঘুরিয়ে শুভর ঘরেই প্রবেশ করলো। এত পরিপাটি ঘর দেখে ফুল অবাক হলো। তার চেয়ে বেশি অবাক হলো শুভর ঘরে তার ব্যাগ দেখে। ফুল ব্যাগ থেকে এক সেট জামা বের করে নিল। গোসলখানা খুঁজতে খুঁজতে পানি পড়ার শব্দও শুনতে পেল। ফুল বুঝতে পারল এটাই শুভর গোসলখানা। ফুল এগিয়ে দরজা ধাক্কা দিয়ে বিপাকে পড়ে গেল। শুভ ভেতরে গোসল করছে, চোখ বন্ধ করে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে। ফুল সাথে সাথেই ঘুরে দাঁড়ালো। খিচে চোখ বন্ধ করে আস্তে ধীরেই চলে আসলো। কিছুক্ষণ পর ফুল পানি পড়ার শব্দ না পেয়ে বুঝলো শুভ এখনই বের হবে। ফুল শুভ সামনাসামনি হবে না ভেবে চলে যেতে নিলে শুভ চেঁচালো, দরজা খুলেছে কে? ফুলের ইচ্ছে করছিল বলতে ভূত। ফুল বলল না, শটান হয়েই দাঁড়িয়ে রইল। শুভ বাথরুম থেকে বের হয়ে ফুলকে দেখে তাড়াহুড়ো করে আবার বাথরুমে ঢুকে নিয়েছিল। কারণ শুভ খালি গায়ে কোমরে শুধু টাওয়েল পেঁচিয়ে বের হয়েছিল। না দেখে যেতে নিতেই দেয়ালের সাথে ধাক্কা লেগে মাথায় ভীষণ ব্যথা পেল। ফুল হন্তদন্ত হয়ে এগিয়ে আসতে নিলেই শুভ বলল, আমি লজ্জা পাচ্ছি ফুল, কাছে এসো না। তুমি বরং আমার জামা কাপড় ওয়ার্ডরোব থেকে বের করে দাও। শুভর আঙ্গুলের ইশারা অনুসরণ করে ওয়ার্ড্রোব থেকে কাপড় আনলো। নিচের দিকে তাকিয়ে শুভর হাত দিল। শুভ সময় নষ্ট করলো না, দরজা আটকিয়ে দিল। এদিকে ফুল শুভর কথা স্মরণ করে আপন সুরেই বলল, লজ্জা পাওয়ার কথা আমার, অথচ পেলো আমার বাবুপর। শুভ বের হয়ে মাথা চুলকে বলল, ভাবছি রাগটা ধরে রাখবো নাকি কমিয়ে দেব। ফুল বলল, তোমাকে রাগ মানায় না, হাসি মুখে মানায়। শুভ কপাল ঘষতেই ঘষতেই বলল, আমি আইস কিউব নিয়ে আসি, তুমি ততক্ষণে গোসল সেরে নাও। ফুল মাথা নেড়ে চলে যেতে নিয়েও ফিরে এসে বলল, বিষাক্ত ফুলের বিষ কেমন লেগেছিল? শুভ চোখজোড়া বড় করে ফেললো। তার হাসফাস লাগছে। চিঠিতে সে সাদা মানুষ, কিন্তু বাস্তবেই সাধারণ পুরুষ। শুভকে ধাঁধায় ফেলে ভীষণ মজায় পেল ফুল। হেসে কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেল। শুভর বাবা নেই। শুভর বয়স যখন 4 বছর তখন মারা যান। শুভর মা তখন থেকেই 2 ছেলেকে একা হাতেই বড় করছেন। ফুলরা এসেছিল বেলা 11টায়। এখন বাজে দুপুর 2টা। এখন দুপুরের খাবার সময়। ছুটির দিন ছাড়া ছেলেদের সাথে দুপুরে খাওয়াই হয় না ফুলের শাশুড়ির। আজ 2 ছেলে ও ছেলের বউদের একসাথে পেয়ে এতটুকু সময় যা পেরেছেন রান্না করেছেন। গোসল শেষ করে ফুল উপরে থাকেনি। সে যে এখন পুরোপুরি সুস্থ তাও বলা মুশকিল। নিচে এসে শুভর দেখাই পেল না ফুল। শাশুড়ি কি করছে দেখতে রান্নাঘরে ঢুকতে গেলেই ফুলের শাশুড়ির বকা খেলো। তোকে এখানে কে আসতে বলেছে? তুই রান্না পারিস আমি জানি। আবির বলেছে তুই নাকি বিরিয়ানি খুব ভালো রান্না পারিস। তা রান্না করবি ঠিক আছে, কিন্তু আজকে না, আগামীকাল শরীর ভালো লাগলে করিস। ফুল উত্তর দিল, কাজ দেখলে আমার বসে থাকতে ইচ্ছে করে না। আমাকে একটা কাজ দাও, কথা দিলাম বসে বসেই করব। ফুলের শাশুড়ি কপালে হাত দিয়ে শসা টমেটো ফুলের হাতে তুলে দিয়ে বলল, তাহলে এগুলো কেটে দে। 3 জন মিলে রান্নার কাজ শেষ করে টেবিলে খাবার দিল।
আদিল ও শুভকে বক্সি কাকা খাবার দিলে খাবারের টেবিলে আসলো। ছেলেদের পছন্দের সব রান্না করেছে ফুলের শাশুড়ি। একসাথে বসলো সবাই। শুভর অপর পাশে ফুল বসলো, সাগরিকা বসলো আদিলের গা ঘেঁষে। এতে আদিল খুব খুব করে কাশতে শুরু করলো। বাঁকা চোখে ভাইয়ের দিকে তাকালো। শুভ কপাল কুঁচকে কতক্ষণ বসে থেকে উঠে গিয়ে ফুলের পাশেই বসলো। তারপর ভাইয়ের দিকে তাকিয়ে ইশারায় বুঝালো, এই দেখো, আমারও বউ আছে। আদিল তখন কপাল চপড়ালো। খাবারের সারা সময় সকলে তৃপ্তি সহকারে খেতে পারলেও ফুল কিচ্ছু খেতে পারেনি। সর্বনাশা জ্বর শরীরে বল কেড়ে নেওয়ার সাথে সাথেই মুখের স্বাদও কেড়ে নিয়েছে। শুভ ব্যাপারটা লক্ষ্য করলো। খাবার মাঝখানে উঠে গেল সে। ফুলের শাশুড়ি পিছু ডাকলেও শুনল না। কিছুক্ষণ পর ঘি ও ডিম ভাজা নিয়ে ফেরত আসলো। ডিমটা সে নিজেই ভেজে নিয়ে এসেছে। ফুল ব্যথিত সবাই অবাক হলো। আদিল তো বলেই ফেললো, তুই ডিম ভেজে এনেছিস? আমাকে তো এক গ্লাস পানি এনে খাওয়াস না, আর বউয়ের জন্য রান্না? অবিশ্বাস্যকর। ফুলের শাশুড়ি খুশি হলেন কিন্তু কিচ্ছু বললেন না। উনি এখন কিছু বললেই ছেলেটা লজ্জা পাবে। এদিকে ফুল বিষয়টা বুঝতে পেরে লজ্জা পেল। শুভ কারোর কথা কানে না ঢুকিয়ে নতুন প্লেট নিল। গরম ধোয়া উঠা ভাতের ওপর ঘি মিশিয়ে ডিম ভাজা রাখলো। ফুলের উদ্দেশ্যে বলল, খেতে পারবে নাকি খাইয়ে দিব? ফুল নিচু স্বরেই জানালো, খেতে পারবো। খাবারের প্লেট নিজের কাছে এনে ভাত মাখিয়ে এক লোকমা মুখে দিয়ে বুঝলো এই খাবারটা পেটের ভেতর যেতে পারবে। শুভ ফুলের খাওয়া দেখে জিজ্ঞেস করলো, ডিম ভাজা মজা হয়েছে? হ্যাঁ। শুভ বিশ্বজয়ী হাসি দিল। আদিলের উদ্দেশ্যে বলল, দেখেছো ভাইয়া, আমিও আমার বউয়ের খেয়াল রাখতে পারি। আদিল বিড়বিড় করেই বলল, দুনিয়া উদ্ধার করে ফেলেছিস। ছোট ভাইয়ের কথায় আদিল বিষম খেলো। সাগরিকা পানি এগিয়ে দিয়ে বলল, তুমি ঠিক আছো? আদিল কড়া চোখে ভাইয়ের দিকে তাকিয়ে কটমট চোখে তাকালো। দাঁতে দাঁত চেপে উত্তর দিল, জীবনযুদ্ধে এগিয়ে গেলেও মনে হচ্ছে ভাইয়ের চতুরতার সাথে আগাতে পারবো না। শুভ তা শুনে দাঁত বের করে হেসে উত্তর দিল, বুঝতে হবে, তোমার সামনে ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া ছেলে বসে আছে। আদিল রাতেই সাগরিকাকে নিয়ে বের হয়ে গেল। আগামীকাল তার স্টুডেন্টের বিয়ে। আদিলও বিয়েতে অংশগ্রহণ করবে। সাগরিকার বাবার বাড়িতেই থাকবে। সাগরিকা চলে যাওয়ার আগেই ফুলের কাছে আসলো। ফুল তখন তার শাশুড়ির সাথেই বসেছিল। সাগরিকা এসে বলল, যাই গো ফুল, তোমার জিনিসপত্র পাশের ঘরে রেখে এসেছি। ফুল প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। ফুলের শাশুড়ি বলতে শুরু করলো, আমি তোদের অনুষ্ঠান করে আবার তোদের বিয়ে দেব। ফুল বলল, হ্যাঁ, এত ঝামেলা করার কি প্রয়োজন? প্রয়োজন অপ্রয়োজন বুঝি না, তোরা আমার বাড়িতে পূর্ণ মর্যাদা পেয়ে আসবি। ফুল কি বলবে ভেবেই পেল না। এমনও কপাল কোনো মেয়ের হয়? ফুলের তো এখনো বিশ্বাসই হয় না সে এত ভালো শ্বশুর বাড়ি পেয়েছে। মনে হয় স্বপ্নই দেখছে। আবার মনে হয় তার দুঃখময় শেষ হয়ে সুখের সময় চলে এসেছে। ফুলকে বিদায় জানিয়ে সাগরিকা চলে গেল। ফুল বাড়িতে একাই রয়ে গেল। ফুল তার শাশুড়িকে বিশ্রাম নিতে বলিয়ে চলে আসলো। সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে উঠে প্রথমে শুভর ঘরে গেল, কিন্তু ফুলের বাবু বরকে পেলই না। ফুল লম্বা নিঃশ্বাস ফেললো। আজ তার সব কিছু থেকেও একাই লাগছে, ভীষণ একা। ফুলের ঘরটা খুব পরিপাটি করে সাজিয়ে দিয়েছে সাগরিকা। ব্যাগে জামা কাপড় ব্যতীত সবকিছুই গুছিয়ে দিয়েছে সে। আলমারি খুলে ফুল জামা কাপড় গুছিয়ে নিল। ড্রেসিং টেবিলের সামনে যেতেই ফুলের চোখ শিউলি ফুলের মালার দিকেই গেল। মুহূর্তেই ফুলের মুখে হাসি ফুটে উঠল। শিউলি ফুলের মালা নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিয়ে দেখলো ফুলের নিচে একটা চিরকুটও আছে। সময় অপচয় না করে ফুল পড়া শুরু করলো। শিউলি ফুল, শিউলির সাথে কিন্তু তোমার নামটাই যুক্ত করেছি। ভেবো না ফুলের জাতকে সম্বোধন করেছি। বাইকে বসে দেখলাম আমার বাবার বানানো প্রাচীরের দিকে তোমার কোনো মনোযোগ নেই। তোমার মনোযোগ অযত্নে বড় হওয়া শিউলি গাছের দিকে। একজন মানুষ তখনই বিশেষ ফুলের দিকে আকৃষ্ট হয় যখন সেই ফুল তার পছন্দের হয়। চট করে বুঝতে পারলাম শিউলি ফুলের রানী আমার ঘরের রানী। এই ফুল, আজ কি হয়েছে জানো? হাসপাতালে একজন বৃদ্ধা মহিলা পথ হারিয়ে ফেলেছিল। আমি সেই দাদিকে পথ দেখিয়ে দেই। দাদি তখন খুশি হয়ে কি বলেছে জানো? বলেছে আমি নাকি অনেক ভালো স্বামী হব। তোমারও কি তাই মনে হয়? আমার দৈনন্দিন জীবনের একটা অংশ তোমার জন্য রেখে দেই। সেই সময়ে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো ভাবি, তোমাকে চিঠি লেখি। কিন্তু আজকের পর থেকে নিয়ম পাল্টে যাবে। তুমি খরগোশের বাচ্চার মতো
চোখের সামনেই ঘুরঘুর করতে থাকবে। আমি তো আর ইতিহাসবিদ না যে সারাদিনের প্রতিটি মুহূর্ত নিয়ে ইতিহাস গড়তে যাব। ফুল, উপরওয়ালা যেহেতু আমাদের এক করেছেন, আমাদের উচিত আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবার। পড়াশোনা করে আমাদের সমাজের মানুষদের বুড়ো আঙ্গুল দেখিয়ে দিতে হবে। এই যে তোমাকে এখন চিঠি লিখছি, আমার পরবর্তী কাজ কি জানো? পড়তে বসা। আমার ঘরের পড়ার টেবিলের উপর এখন 2টা চেয়ার রাখা আছে। আমি চাই তুমি আমার সাথে পড়ো। আমরা পড়ব আর অল্প অল্প কথা বলবো। কি রাজি? সন্ধ্যা থেকে শিউলি ফুলের মালা বানাতে বসেছি। তুমি জানো, আমার এত বছর বয়সে কখনো সুই সুতায় হাত লাগাইনি। আমার কেন যেন তোমার সব ইচ্ছে পূরণ করতে ইচ্ছে করে। আমার তো মনে হয় তুমি যদি 7 সমুদ্র 13 নদী পার করে কিছু আনতে বলো, সেটাও এনে দিতে পারবো। তোমার মুখে আলাদা এক মায়া আছে ফুল। এর জন্য আজ তোমার আরেকটা নাম দিলাম, মায়া ফুল। তোমার পছন্দের প্রশংসা করতে হবে। আমার কাছে মনে হচ্ছে শিউলি ফুলের ঘ্রাণ আমার সারা শরীরে ছড়িয়ে গেছে। একবার ভাবলাম গোসল সেরে নেই, পরে মনে হলো শিউলি ফুলের মালা তোমার কাছে পৌঁছালে যেই ঘ্রাণ থাকবে, আমার গায়েও সেই ঘ্রাণ থাকবে। দুয়ে দুয়ে মিলে এক হয়ে গেল না? এখন আমি পড়তে বসবো। তোমারও পড়াশোনা করা উচিত। কি ভেবে আমার ঘরে থাকলে না জানি না, তবে তোমার জন্য আমার ঘরের নয়, মনের দরজা খোলা। আজও কাঙ্ক্ষিত নামে ডাকলাম না। অসুস্থ ছিলে তো, তোমার রোগা রোগা চেহারার সাথে নামটা যাবে না। ইতি, এক নতুন ফুলের বর। সময় নষ্ট করা ভালো না। ফুলও সময় নষ্ট করলো না। খুশি মনে শুভর ঘরের দিকেই চলল। শুভ হয়তো ফুলের জন্যই অপেক্ষা করছিল। চোখ পড়ার টেবিলে থাকলেও দরজার দিকেই মনোযোগ ছিল তার। ফুলকে দেখেই হেসে বলল, এসেছো? চলো ইংরেজি রচনা পড়ি। ফুলের শ্বশুর বাড়ির মধ্যে তার সবচেয়ে প্রিয় জায়গা হয়ে গেল শিউলি ফুলের গাছের নিচে। সকাল সকাল ফুলের ঘুম ভেঙে গেলেই শিউলি ফুলের গাছের নিচেই চলে আসলো। লম্বা লম্বা ঘাসের উপর ফুল পড়ে আছে। ফুল খুশিতেই গদগদ হয়ে ফুল কুড়াতে শুরু করলো। ওড়না ভরে ফুল নিয়ে তবেই থামলো। ঘাসের উপর বসে ফুলগুলো ছুঁয়ে দিতে দিতে গতকাল রাতে চিঠির কথা মনে পড়ে গেল। ফুল লাজুক হেসে বাড়ির দিকে তাকালে এলোমেলো অবস্থায় শুভকে এগিয়ে আসতে দেখলো। দেখে মনে হচ্ছে ঘুম থেকে উঠেই ফুলকে খুঁজতে খুঁজতে এখানেই চলে এসেছে। শুভ চোখ কচলে ধপ করে দূরত্ব রেখেই ফুলের পাশে বসে পড়ল। হাই তুলে 2 হাত উপরের দিকে তুলে ডানে বামে 2-3 বার বাঁকালো। ফুল সবটাই লক্ষ্য করে বলল, মনে হচ্ছে ঘুম হয়নি, আরেকটু ঘুমিয়ে নাও। শুভ ঘুম জড়ানো সুরে উত্তর দিল, স্বপ্ন দেখছিলাম তুমি পালিয়ে গেছো। সত্যি কিনা যাচাই করতে তোমার ঘরে গেলাম। এক মুহূর্তের জন্য মনে হলো সত্যি সত্যি আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চলে গেছো। ফুল অবাকের সুরেই প্রশ্ন করলো, কখন অত্যাচার করলে? শুভর গলার স্বর পরিষ্কার করলো। ফিস ফিস করেই বলল, তুমি যা ভাবছো তা নয়, আমি কিন্তু অন্য কিছু মিন করিনি। কথাটা বলেই শুভ নিজেই হা হা করেই হাসতে লাগলো। ফুল শুভর কথা বুঝতে পেরে লজ্জায় লাল নীল হয়। শুভ আবারও বলল, তুমি হলে অস্থিরতায় আচ্ছন্ন ফুল। সারাক্ষণ মনের মধ্যে অস্থিরতা চেপেই থাকে। কখনো স্থির চাহনি দেখার সৌভাগ্য হবে বলে মনে হচ্ছে না। ফুল মিনমিন সুরেই বলল, ঘরে চাপো। শুভ নাকচ করে বলল, একদমই না, আমার তোমার সাথে গল্প করতে ইচ্ছে করছে। বক্সি কাকা মাত্রই প্রধান ফটক দিয়ে প্রবেশ করলো। ফুল ও শুভকে বসে থাকতে দেখে আওয়াজ করেই শুধালো, বাবু বাজারে যাবে? ফুল ফিক করেই হেসে ফেললো। নিচু সুরেই আওড়ালো, বাবু ফিডার খাবে? কথাটা বলেই আবারও কিটকিটিয়ে হাসতে লাগলো। শুভ নাক ফুলিয়ে ফুলকে এক পলক দেখে বলল, আজ যাব না কাকা, তুমি গেলে আমার জন্য মজা নিয়ে এসো। ফুল এবার নিজের হাসিকে আর নিয়ন্ত্রণ করতেই পারলো না। খিলখিল করেই হাসতে লাগলো। তার বাবু বর এতটা আদুরেছে, ফুলের তো মাঝে মাঝে ইচ্ছে করে গাল দুটো টেনেই দিতে। শুভ মাথার চুলকে ফুলের হাসি দেখতে লাগলো। ফুলের হাসি থামার নামও নিচ্ছে না দেখেই শুভ বলল, হয়েছে তো, এবার হাসি থামাও ফুল, আমার মনে কেমন ভয়ঙ্কর ইচ্ছে জাগছে। শেষের কথাটা বিড়বিড় করে বলার কারণে ফুল শুনতেই পেল না। সে হেসেই বলতে লাগলো, বাবুর জন্য বাজার থেকে কি মজা আনা যায়? শুভ শিউলি ফুল ফুলের দিকে ছুঁড়ে দিয়ে বলল, আরেকটা বউ। ফুলও শুভর দিকে ফুল ছুঁড়ে দিল। হাসির ছলেই বলল, আর একটা আসলে জানে মেরে ফেলবো।
শুভ ফুল ছুঁড়া বন্ধ করে অবাক হয়েই বলল, তুমি তো বেশ বিপজ্জনক মেয়ে ফুল। ফুল উঠে দাঁড়ালো, শুভর মাথার উপর সবগুলো শিউলি ফুল ঢেলেই দিল। বাবু বর, শুধু আমার বাবু বর, অন্য কোনো মেয়ের কাছেও ঘেঁষতে দিব না। ফুল হেসে দৌড়ে পালালো। শুভ কথাটা বুঝতে পেরে পিছু দৌড়াতে লাগলো। সকাল সকাল এক জোড়া চড়ুই পাখির কিচির মিচির আওয়াজ পেয়ে সবার ঘুম ভাঙলো। পরের দিন আজ ফুলদের কলেজে নবীন বরণ অনুষ্ঠান। খুব ভোরে শুভ পা টিপে টিপে ফুলের ঘরেই আসলো। ফুল তখন গভীর নিদ্রায় শায়িত ছিল। দরজার নব ঘুরিয়েই দরজা খুলে গেল। শুভ আশ্চর্য হলো, বিড়বিড় করেই বলল, তোমার আরেকটা নাম যুক্ত করলাম, বোকা ফুল। ঘরের লাইট জ্বালিয়ে দিতেই ফুল চোখ মুখ কুঁচকে নিল। চোখের উপর এক হাত রেখে আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমালো। শুভ অবাক হলো, মেয়ে মানুষের এত ঘুম ভেবেই দীর্ঘ শ্বাস ফেললো। শুভর হঠাৎ চোখ গেল ফুলের ঠোঁটের দিকে। শুষ্ক ঠোঁট জোড়ায় মাত্রই ফুল জিভ ছুঁয়েছিল। শুভর তখন হাঁসফাঁস রোগটা আবার দেখা দিল। বুকের বাম পাশে হাত বুলিয়ে বিড়বিড় করেই বলল, কন্ট্রোল শুভ, কন্ট্রোল। তোর বউ এবং তুই এখনো ছোট, মনের মধ্যে দুষ্টু ভাবনা আনিস না। চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ফেলে কয়েকবার ফুল বলেই ডাক দিল। ফুল হুঁ বলে নড়ে চড়ে পাশ ফিরে শুয়ে পড়ল। শুভ নিজের উপরই দয়া হলো। এত সুন্দর পরিপাটি ছেলের দিন দিন কেমন বেহাল অবস্থা হচ্ছে তার খবর কি তার বউ রাখে? শুভ এবার জোরেই ডাকলো, এই ঘুমন্ত ফুল। ফুল ধরফরিয়ে উঠে বসলো। চোখ উছলে সামনের দিকে তাকিয়ে তার বাবু বরের মিয়ে যাওয়া মুখখানা দেখতে পেল। ফুল মুখে হাত রেখেই বলল, কি হয়েছে? খারাপ লাগছে? শুভ বিছানায় বসে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, তোমার হাতে 20 মিনিট সময় আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা কলেজে যাব। জানলায় উকি দিয়ে দেখলো এখনো বাইরেই অন্ধকার। ফুল ঠোঁট উল্টিয়ে বলল, পাগল হয়ে গেছো? মধ্যরাতে জাগিয়ে আবুল তাবুল বলছো? শুভ হাত ঘড়িতে দেখলো 5টা 45 বাজে। কিছুক্ষণ পরেই ভোরের আলো ফুটবে। শুভ দীর্ঘ শ্বাস ফেলেই বলল, তাড়াতাড়ি তৈরি হও। আলসে ফুল, তুমি জানো না সকাল সকাল বাচ্চাদের ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হয়। শুভ চলে গেল। ফুলের ইচ্ছে করলো আরো ঘুমিয়ে দিতে, কিন্তু তার বাবু বর যদি রাগ করে। অগত্যা অনিচ্ছে থাকা সত্ত্বেও বিছানা ছাড়লো ফুল। ফুলের শাশুড়ি ঘুম থেকে ওঠার আগেই সকালের খাবার তৈরি করে গেল। ঘুম থেকে উঠে রান্নাঘর থেকে চামচের টুংটাং শব্দ শুনতে পেয়ে ফুলের শাশুড়ি সামনে রাখলো। ফুলকে রান্নাঘরে দেখেই রাগ দেখিয়ে বলল, তোকে রান্না করতে বলেছে কে? মাত্রই তো অসুস্থ থেকে উঠলি। রান্না হয়ে গেছে মা।